হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে। সামনেই তো মাধ্যমিক, আর বেশি দিন বাকি নেই। নিশ্চয়ই পড়াশোনা করছো আর প্রিপারেশনও অনেকটাই হয়ে গেছে। আই থিঙ্ক অনেকটা বলবো না, মোটামুটি ভালোই প্রিপারেশন তোমরা করে ফেলেছো। তো সেই প্রিপারেশনকে আরো জোরদার করতে, আরো ভালোভাবে যাতে তোমরা প্রিপেয়ার হতে পারো, তার জন্যই আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে অনেকগুলো ভিডিওই তো তোমরা দেখেছো, যেখানে আমরা ক্লাস 10-এর সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন হয় সব কিছু নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ আমাদের যে ডিজিটাল সহায়িকা রয়েছে সেখান থেকে তোমরা সব কিছুই দেখে নিয়েছো। যারা এখনো দেখোনি তারা চ্যানেল ভিজিট করলেই সেখান থেকে দেখে নিতে পারবে। আর সেই ক্লাসগুলো যখন করিয়েছি তারপরে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে মাধ্যমিকের জন্য যদি কিছু সাজেশন দেওয়া হয়, বিশেষ করে একটা রিকোয়েস্ট এসেছে ফার্স্ট চ্যাপ্টার থেকে সাজেশন যদি দেওয়া হয়ে থাকে। তো যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেটা আমি যখন ডিজিটাল সহায়িকার ভিডিও তোমাদের জন্য বানিয়েছি তখনই কিন্তু তার মধ্যে বলে দিয়েছিলাম। কিন্তু তারপরেও তোমাদের তরফ থেকে যখন রিকোয়েস্ট এসেছে আমাকে তো রাখতেই হবে। তো তার জন্য শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার নয়, ফার্স্ট চ্যাপ্টারের সাথে সাথে বাকি যে চ্যাপ্টার্স তোমাদের পরীক্ষায় রয়েছে, টোটাল চ্যাপ্টার্স, সব কিছু নিয়েই আমরা আলোচনা করব যে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই প্রশ্নগুলোকে বাদ দিলে একেবারেই চলবে না। তো আমরা মেনলি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, মানে আলোচনা করব বলতে গেলে আনসার বলে দেওয়ার আমার মনে হয় না বিশেষ প্রয়োজন রয়েছে, কারণ আমাদের যে ভিডিও রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেন আনসারে, সেটা যদি দেখে নাও তাহলে সব কিছুই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর শুধু কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বেশি জোর দিয়ে দেখতে হবে, প্রিপারেশন ভালো করে নিতে হবে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর যারা মাধ্যমিক এই বছর দিচ্ছ তাদের জন্য তো এই ভিডিও রয়েইছে, আর তারপরেও যারা ভিডিও দেখছো, যারা ফিউচারে মাধ্যমিক এরপরে ক্লাস 10-এ উঠেছো নতুন এবং পরীক্ষা দেবে পরবর্তীকালে, তো তাদের জন্য এই ভিডিওটা থাকবে। তো তারা তো এই কোয়েশ্চেন আনসারের আলোচনা দেখতেই পারবে। তার সাথে সাথে তোমরা একেবারে বছরের এন্ডে নয়, বছরের প্রথম থেকেই প্রিপারেশন যাতে ভালো করে করতে পারো, স্কুলের পরীক্ষার জন্য যাতে ভালোভাবে প্রিপেয়ার হতে পারো, তার জন্য কিন্তু তোমরা চাইলেই জয়েন করতে পারো টিউটোপিয়ার লাইভ ক্লাসে। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চলে আসছে টিউটোপিয়ার লাইভ ক্লাস, যেখানে কিন্তু আমি পৌলমি তোমাদের সাথে থাকবো প্রত্যেকটা লাইভ ক্লাসে। সব যে টপিক রয়েছে আমাদের সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের ছোট ছোট টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব সেই লাইভ ক্লাসে, যেখানে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, প্রশ্ন কিভাবে লিখবে, কি আনসার হবে, সব কিছু কিন্তু তোমরা ক্লাসেই আমার থেকে জেনে নিতে পারবে এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বেসিক কথা হচ্ছে চ্যাপ্টারের কনসেপ্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন লেখার ক্ষেত্রে বেশি টেনশন নিতে হয় না, কারণ বিষয়টা আমি বুঝি। তো ভালোভাবে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যে ভাষা ইউজ করেই প্রশ্ন আসুক না কেন, আমি কিন্তু লিখতে পারবো। সেই কনফিডেন্সটা কিন্তু তোমাদের মধ্যে আনতে হবে। তো সেই লাইভ ক্লাসে যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে টিউটোপিয়া লাইভ অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, হেল্পলাইন নাম্বার থাকবে, সেখানে কল করেও কিন্তু জানতে পারো যে কিভাবে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। ওকে, আর কোনো রকম যদি সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করে জানিও। তাহলে চলো, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব বলেছি ইতিহাসের ধারণা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো তোমাদের দেখে যেতেই হবে, যেগুলো বাদ দিলে একেবারে চলবে না, সেটা আমরা দেখে নেব। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স কিছু এর মধ্যে রয়েছে, এই বছর যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের কোয়েশ্চেন্সগুলো কম্বাইন করে তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমাদের আর বেশি খাটতে না হয়। তো সেই টাইমটা যাতে নষ্ট না হয়, তোমরা এখানে কোয়েশ্চেনগুলো পরপর দেখে নাও এবং সেইভাবে প্রিপেয়ার হতে পারো। তো এই চ্যাপ্টার তো শুরু করব আমরা আলোচনা, কিন্তু তার আগে আমরা ফার্স্ট চ্যাপ্টারের নাম্বার ডিভিশনটা তোমরা অলরেডি জানো, আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার আছে, তাও আমি একবার বলে দিচ্ছি যাতে তোমাদের মাথায় থাকে। দেখো, ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ সেকশনে দুটো প্রশ্ন আসে, এসএকিউ সেকশনে দুটো প্রশ্ন, যেটা তোমাদের 2 মার্কসের প্রশ্ন থাকে সেখান থেকেও দুটো প্রশ্ন থাকে, আর 4 মার্কসের সেকশনে একটু অর দিয়ে অপশন থাকে, প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসতে পারে, বা প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, এরকম প্রশ্ন আসতে পারে, মানে অর হিসাবে আসতে পারে। আর 8 মার্কসের প্রশ্ন কিন্তু কিছু আসে না ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো ফার্স্ট চ্যাপ্টারটা এমনিতেই তোমাদের একটু কঠিন লাগে, কারণ যেহেতু বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো তোমাদের কাছে জানা নয় অলরেডি, মানে কিছু জিনিস থাকে যেগুলো
অলরেডি আমাদের জানা থাকে, তাই ওই বিষয়গুলো যখন ইন ডিটেলসে পড়তে হয় আমাদের অসুবিধা হয় না। কিন্তু এই জিনিসগুলো যেগুলো জানা নেই সেগুলো একটু নতুন লাগে, তাই মনে রাখতে গেলেও অসুবিধা হয়। তো টেনশন করতে হবে না, একটু যদি বুঝে পড়ো প্রত্যেকটা যে টপিক রয়েছে সেই আনসারগুলো, প্রত্যেকটা টপিকের আনসার যদি ক্রিয়েট করে নিয়ে নিজে বানিয়ে নিয়ে সুন্দর করে লিখে প্র্যাকটিস করো, ফার্স্ট চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে আমার মনে হয় না প্রবলেম হবে। আর দেখো 2 মার্কস আর 4 মার্কসের ক্ষেত্রে তো থাকেই, তোমার অনেক অল্টারনেটিভস পাবে। 4 মার্কসে যদি শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার দেয় তার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। যদি 2 মার্কস থাকে, মানে 2 মার্কসের ক্ষেত্রে বলছি না, 4 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে বলছি, যদি সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাহলে তুমি সেটা সলভ করবে, কোনো অসুবিধা নেই। এবার এই ফার্স্ট চ্যাপ্টার যেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তো আগেই বলেছি এমসিকিউ আর এসিকিউ এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, এর জন্য তোমাকে চ্যাপ্টারটা খুব খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু এগুলো তোমরা সলভ করতে পারবে। আর বাকি আমরা এই 2 মার্কস আর 4 মার্কস নিয়ে আলোচনা করব, যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে হবে। সেটা তো বলবোই, 2 মার্কস দিয়েই আগে শুরু করব, কিন্তু তার আগে ফার্স্ট চ্যাপ্টারটা একটু ছোট্ট করে সামারি করে তোমাদের বলে দিই। দেখো ফার্স্ট চ্যাপ্টারে আমাদের দুটো পার্ট রয়েছে। যদি ফার্স্ট পার্ট দেখি সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, যেখানে আমরা নতুন সামাজিক ইতিহাস, তার মধ্যে নিম্নবর্গের ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস, যে বিষয়গুলো এতদিন অতটা ইম্পর্টেন্স পেত না সেগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্র যদি দেখি, মানে এই খাদ্যের ইতিহাস, খেলার ইতিহাস বা পোশাক পরিচ্ছদের ইতিহাস, যেটা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। তো সেখান থেকে প্রশ্ন যদি দেখি 2 মার্কস আর 4 মার্কসের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব লিখতে দেওয়া হয়, বা কোনো একটা ইতিহাস চর্চা বিষয়টা কি সেটা জানতে চাওয়া হয়। তো সেটা যদি তোমরা পয়েন্ট বেসিসে প্রত্যেকটা বিষয়কে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো নিজেদের খাতা, যেখানে তোমরা বিষয়গুলোকে প্রিপেয়ার করছো, তাহলে পরীক্ষায় লিখতে গিয়ে কিন্তু সেরকম অসুবিধা তোমাদের হবে না। আর পার্ট 2 অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের যে সেকেন্ড পার্টটা রয়েছে, সেখানে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে যে বিভিন্ন নতুন নতুন উপাদান আমরা ব্যবহার করছি, এই প্রত্নতাত্ত্বিক উপাদান আর সাহিত্যিক উপাদানের কনসেপ্ট থেকে বেরিয়ে এসে নতুন যে উপাদানগুলো আমরা ইউজ করি, আত্মজীবনী, চিঠিপত্র বলো, সরকারি নথিপত্র বলো, সংবাদপত্র, সাময়িক পত্র, সেটা কিভাবে হেল্প করছে হিস্ট্রি ক্রিয়েট করার ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা রয়েছে। সেখান থেকেও বিভিন্ন যে সংবাদপত্র রয়েছে, চিঠিপত্র রয়েছে, সরকারি নথিপত্র রয়েছে, সেগুলো কিভাবে ইতিহাস চর্চায় হেল্প করছে, এটাই হচ্ছে ওই অধ্যায়ের অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্টের আলোচনা। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেন কনসেপ্ট। এবার এই পুরো চ্যাপ্টার থেকে 2 মার্কসের ক্ষেত্রে কোন জায়গাগুলো তোমাদের ভালো করে দেখে যেতে হবে, একটু যদি বুদ্ধি করে পড়াশোনা করো, দেখবে কোয়েশ্চেন যেটা পাবে সেটা একদম চেনা জানা হবে আর তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। দেখো ফার্স্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, টেস্ট পেপার সলভ করতে গেলে বারবার চোখের সামনে এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি। তো নতুন সামাজিক ইতিহাস অর্থাৎ যেখানে নিম্নবর্গের মানুষরা, সমাজের সাধারণ মানুষরা যেখানে গুরুত্ব পাচ্ছে। আগে শুধুমাত্র রাজা মহারাজা যারা রয়েছে বা সমাজের যারা অথরিটি রয়েছে তারা শুধুমাত্র গুরুত্ব পেত, তাদের জীবন নিয়ে লেখা হতো হিস্ট্রি, সাধারণ মানুষকে অত ইম্পর্টেন্স দেওয়া হতো না। তো সেই বিষয়টা যখন গুরুত্ব পাচ্ছে তখন একটা নতুন ইতিহাস চর্চার ধারা আমরা লক্ষ্য করতে পারছি, সেটাই নতুন সামাজিক ইতিহাস। তো নতুন সামাজিক ইতিহাস কি 2 মার্কসের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। নেক্সট, নিম্নবর্গের ইতিহাস কাকে বলা হয়ে থাকে, নিম্নবর্গের ইতিহাস চর্চা কি, সেটা নতুন সামাজিক ইতিহাসের সাথেই কানেক্টেড, অলরেডি জানি। আর তাছাড়াও কয়েকটা বিষয় রয়েছে যেগুলোর ইতিহাস চর্চা এই ফার্স্ট চ্যাপ্টারে আমাদের আলোচনা রয়েছে। প্রত্যেকটা সেকশনের গুরুত্ব তোমরা পড়ে যাও, যেরকম স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি, সামরিক ইতিহাসের গুরুত্ব কি, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি, খেলার ইতিহাসের গুরুত্ব কি, ফটোগ্রাফির ইতিহাসের গুরুত্ব কি, আর খুব ইম্পর্টেন্ট কিন্তু নারী ইতিহাসের গুরুত্ব কি। তো প্রত্যেকটা সেকশন যে রয়েছে, প্রত্যেকটা যে ক্ষেত্র রয়েছে, সেখান থেকে দুটো দুটো করে কি পয়েন্ট তোমরা প্রিপেয়ার করো। যেমন ধরো স্থানীয় ইতিহাস এর গুরুত্ব কি, সেক্ষেত্রে দুটো পয়েন্ট তোমাদের প্রিপেয়ার করতে পারবে, যে স্থানীয় ইতিহাস একটা হচ্ছে সেই স্থানের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার পরিচয় আমাদের দেয়। তাহলে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার পরিচয়, এটা কি পয়েন্ট ক্রিয়েট করলে, সেটাকে এক্সপ্লেন করলে, তারপরে স্থানীয় ইতিহাস চর্চা কি করে, জাতীয় ইতিহাস চর্চায় সাহায্য করে। তো সেটা
একটা পয়েন্ট হলো। এইভাবে প্রত্যেকটা যে ক্ষেত্র রয়েছে, প্রত্যেকটা যে ইতিহাস চর্চা রয়েছে, সেখান থেকে একদম খাতায় বসে পয়েন্ট করে অলরেডি আই থিঙ্ক তোমাদের করা রয়েছে, সেটা একটু ঝালাই করে নাও, রিভিশন তোমাদের করে নিতে হবে। দুটো করে কি পয়েন্ট তোমরা প্রিপেয়ার করো, আর সেই কি পয়েন্টগুলো যদি সুন্দর করে এক্সপ্লেন করে দিতে পারো তাহলে কিন্তু 2-2ও পাওয়া যায়। একটু শুধু ভালো ভাষা তোমাদের ইউজ করতে হবে। আর ডিজিটাল সহায়িকা যে রয়েছে আমাদের, যে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে তো অলরেডি তোমরা দেখেছো, আমি বলে দিয়েছি যে 2 মার্কস 4 মার্কস 8 মার্কসের ক্ষেত্রে কিভাবে তোমরা আনসার লিখবে, কিভাবে আনসার লিখলে তোমরা স্কোর বেশি করতে পারবে। তো সেটা একবার দেখে নিও। আর আরেকবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যত বেশি কি পয়েন্টস তোমরা ইউজ করবে, যেখানে দরকার নেই সেখানে জোর করে কি পয়েন্টস বানাচ্ছ সেটা অযৌক্তিক, কিন্তু যেখানে দরকার রয়েছে করা যায় সেখানে একটু কি পয়েন্টস বানিয়ে লেখো, তাহলে কিন্তু হিস্ট্রিতে ভালো নাম্বার পেতে কেউ তোমাকে আটকাতে পারবে না। ওই পেজের পর পেজ লিখে যাচ্ছি আর কেন নাম্বার পাচ্ছি না এই অভিযোগ থাকছে, সেটা করলে কিন্তু চলবে না। একটু পয়েন্ট করে যেটা প্রশ্নতে চাওয়া হয়েছে সেইটুকুই লেখো, পয়েন্ট করে লেখো, তাহলেই কিন্তু ভালো স্কোর করতে পারবে, একদম টেনশন করতে হবে না। ঠিক আছে, দেখো তারপরে আর কি প্রশ্ন রয়েছে 2 মার্কসের। দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে বারবার টেস্ট পেপারে এই প্রশ্নটা রয়েছে। ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ কেন বন্ধ করে দিয়েছিল? এটার আনসারও আমরা জানি, এক্ষেত্রে আইনের কথা বলতে হবে, যে দেশীয় ভাষার সংবাদপত্র আইন, এবং সোমপ্রকাশ পত্রিকা এমন কোন বিষয়গুলোকে ছাপাচ্ছিল পত্রিকায় যেটা ব্রিটিশ সরকার একেবারেই পছন্দ করছিল না, তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কবে বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, কোন আইনের মাধ্যমে বন্ধ হচ্ছে, সব কিছু কিন্তু তোমাকে আনসারের মধ্যে লিখে দিতে হবে। 2 মার্কস ইনফরমেশন কিছু কিন্তু থাকতে হবে, সেটা তুমি পয়েন্ট যদি কি পয়েন্টস বানিয়ে লিখতে পারো তাহলে তো খুব ভালো। যদি মনে হয় কি পয়েন্টস আমি বানাতে পারছি না ম্যাম, অসুবিধা হচ্ছে, কি বানাবো বুঝতে পারছি না, তখন যে পয়েন্টগুলো রয়েছে, এই যে বললাম আইনের কথা বলতে হবে, কত সালে বন্ধ হচ্ছে সেটার কথা বলতে হবে, কেন বন্ধ হচ্ছে, যে পত্রিকায় কি কি বিষয় ছাপানো হচ্ছে তার জন্য এই পত্রিকাকে বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ সরকার, এই পয়েন্টগুলো কিন্তু তোমার আনসারের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি উল্লেখ করো, ইন্টারনেটের অসুবিধাগুলি উল্লেখ করো। সুবিধার ক্ষেত্রেও 2টো সুবিধা ভালো করে প্রিপেয়ার করে নেবে, অসুবিধার ক্ষেত্রেও 2টো অসুবিধা প্রিপেয়ার করে নেবে। আর অনেক সময় কিন্তু শুধুমাত্র 2 মার্কসের ক্ষেত্রে নয়, 4 মার্কসের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 4 মার্কসেও চলে আসে ইতিহাসের ইন্টারনেটের কতটা, মানে ইন্টারনেট উপাদান হিসেবে কতটা কাজ করতে পারছে, সেটার সুবিধা লেখো, অসুবিধা লেখো। তাহলে 2 থেকে 3টে পয়েন্ট যদি তোমরা প্রথমেই প্রিপেয়ার করে নাও, তাহলে 2 মার্কস লিখতে গেলেও তোমার সমস্যা হবে না, আর 4 মার্কসেও যদি প্রশ্নটা চলে আসে তাহলেও কিন্তু লিখতে পারবে। আর এই প্রশ্নটা লেখা কিন্তু খুব ইজি, তাই আমার সাজেশন এই প্রশ্নটা কিন্তু ভালো করে প্রিপেয়ার করে যাও। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলা হচ্ছে আত্মজীবনী বা স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বা আত্মজীবনী ও স্মৃতিকথা কি, এই যে আত্মজীবনী আর স্মৃতিকথা কি, বা কিভাবে এটা ইতিহাসের উপাদান হিসেবে ইউজ হচ্ছে, বা অনেক সময় এইভাবেও প্রশ্নটা আসে আত্মজীবনী আর স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি। তাই বেসিক কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। অলরেডি আমাদের যে ডিজিটাল সহায়িকা রয়েছে সেখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি কি পয়েন্টস করে কিভাবে তোমরা আনসারটাকে লিখতে পারবে। তো এখানেও আরেকবার বলে দিচ্ছি যে আত্মজীবনী বিষয়টা কি, যে কোনো ব্যক্তি যখন তার জীবনের সূচনা থেকে শুরু করে তার একদম শেষ জীবন পর্যন্ত নিজের তার জীবনের যাবতীয় ঘটনা যা কিছু হয়েছে সব যখন ইন ডিটেলসে তিনি লেখেন, সেটা আত্মজীবনী। আর স্মৃতিকথা কি, স্মৃতিকথা হচ্ছে তার জীবনে ঘটে যাওয়া কোনো একটা বিশেষ ঘটনা বা বিশেষ সময়, সেটাকে স্মৃতিচারণ করে মনে করে যখন তিনি সেটাকে এক্সপ্লেন করেন বা সেই বিষয়টা নিয়ে লেখেন, তো সেটাকে স্মৃতিকথা বলে থাকি। তো যখনই এই বিষয়গুলোকে তুমি বোঝাবে বা এক্সপ্লেন করবে, একটা জিনিস ভালো করে মনে রাখবে, উদাহরণ কিন্তু দিতে হবে। অর্থাৎ আত্মজীবনীও আমরা পড়েছি, অলরেডি আমাদের সিলেবাসে রয়েছে। যে স্মৃতিকথা রয়েছে ইন ডিটেলসে না পড়লেও কিছু নাম কিন্তু অলরেডি আমরা জানি। তো বিষয়টা তো এক্সপ্লেন করো, তার সাথে উদাহরণও দাও। অর্থাৎ এক্সামিনারকে কিন্তু বোঝাতে হবে যে তুমি ভালো করে বিষয়টা সম্পর্কে নলেজ রাখো, এবং বিষয়টা শুধু মুখস্থ করে তুমি খাতায় লিখছো না, তার সাথে সাথে কিন্তু তুমি বিষয়টা অ্যাকচুয়ালি কি এবং মেন কনসেপ্ট কি সেটা তুমি বুঝতে পেরেছো। তার জন্য কিন্তু এই ট্রিকগুলো ফলো করতে হবে। উদাহরণ যদি না দাও তাহলে কি পুরোটা কেটে দেওয়া হবে? না, কিন্তু ওই যে
2-এ নাম্বার দেওয়া হবে। সেটা কিসের ভিত্তিতে দেওয়া হবে? ইনফরমেশনস তুমি যেগুলো প্রশ্নতে চাওয়া হচ্ছে, প্রশ্নের সাথে কানেক্টেড, সেটা কতটা সুন্দর করে তুমি দিতে পেরেছো তার উপরও কিন্তু স্কোর ডিপেন্ড করে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখো। ওকে, দেখো নেক্সট প্রশ্নে বলা হচ্ছে শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝো? যেরকম তোমাদের বললাম যে আগের যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে, খেলার ইতিহাস বলো, পরিবেশের ইতিহাস বলো, গুরুত্ব হিসাবেও প্রশ্ন আসতে পারে। আবার কিভাবে প্রশ্ন আসতে পারে? ঠিক এইভাবে, যেমন শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝো বা কাকে বলে, তো সেখানেও তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো এগুলো একটু রেডি করতে থাকো। নেক্সট রয়েছে নৃত্যশিল্পের বিশেষত্ব কি, অর্থাৎ নৃত্যশিল্প বা নৃত্যশিল্প চর্চা যে হয়ে থাকে সেই বিষয়টা সম্পর্কে তোমাকে বলতে হবে। নেক্সট দেখো রয়েছে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি, এই বিষয়টাও, অর্থাৎ সংবাদপত্র উপাদান হিসাবে কিভাবে হেল্প করে থাকে সেই বিষয়টা তোমায় বলতে হবে। সেক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে তুমি ইজিলি 2টো কি পয়েন্টস ক্রিয়েট করে নিতে পারবে। তো সেইভাবে প্যারাগ্রাফ করে না লিখে আমার সাজেশন কি পয়েন্টস যখন বানানো যাচ্ছে, কি পয়েন্টস বানাও, বানিয়ে সুন্দর করে লেখো। আর আরেকটা বিষয় বলে দিই যে খাতার প্রেজেন্টেশনের উপরেও তো নাম্বার থাকে। যতটা ভালো সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে দেবে, যিনি খাতা দেখছেন তারও দেখতে কিন্তু ভালো লাগবে, তিনি তোমার আনসারটা একটু পড়ে দেখবেন। তো তার জন্য এই যে কি পয়েন্টস যখন বানাচ্ছ, সেটাকে যখন এক্সপ্লেন করছো, একটু পেনের কালি চেঞ্জ করো। মানে ব্ল্যাকে ধরো কি পয়েন্টসটাকে লিখলে আর ব্লু কালি তুমি পুরো এক্সপ্লেনেশনটা করলে, বা ভাইস ভার্সা দুটোই করতে পারো, যে ব্লুতে লিখে ব্ল্যাকে তুমি এক্সপ্লেন করলে। কিন্তু এই বিষয়টা করলে একটু হাইলাইট হবে যে কি পয়েন্টসগুলো কোনগুলো বলা হচ্ছে। এক্সামিনারেরও খাতা দেখতে কম সময় লাগবে, তিনি বুঝতে পারবেন লিখেছো, আর সেটার ইমপ্রেশন কিন্তু তোমার খাতার উপর পড়বে, সেখান থেকেও কিন্তু স্কোর ভালো করা যায়। তো এই সব কিছু কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তর পড়ে গেলে আমার লিখে দিয়ে আসলাম করলে চলবে না। একটু ফরম্যাট ওয়াইজ এই ট্রিকগুলো বলছি, এগুলো যদি একটু ফলো করো তাহলে দেখবে হিস্ট্রিতে খুব ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো সামাজিক ইতিহাস কি, এটাও 2 মার্কসের ক্ষেত্রে এসে থাকে। আরেকটা বিষয় রয়েছে ভারতের প্রথম নির্বাক ও সবাক চলচ্চিত্র দুটির নাম লেখো। মানে প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম লিখতে হবে, সবাক চলচ্চিত্রের নাম লিখতে হবে। সবকিছু নিয়ে অলরেডি আমরা আমাদের যে চ্যাপ্টারে অ্যানালিসিস ছিল, কোয়েশ্চেন আনসার আলোচনা ছিল, সবকিছু নিয়ে সেখানে আলোচনা রয়েছে, সেখানটা থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওটা একটু ফলো করো, অনেকটা হেল্প সেখান থেকে পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো বলা হচ্ছে ইতিহাসের উপাদান স্বরূপ বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকা যে রয়েছে, সোমপ্রকাশ পত্রিকা রয়েছে, সেখানে পত্রিকার গুরুত্ব কি, অর্থাৎ পত্রিকাতে যে বিষয়গুলো ছাপা হচ্ছে সেগুলো কিভাবে মানুষের জীবনে পরিবর্তনের ক্ষেত্রে বা সমাজে পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগছে, সেই বিষয়গুলো তোমাকে 2টো পয়েন্টে তোমরা প্রিপেয়ার করতে পারো। আর এই প্রশ্নগুলো, এই গুরুত্বের প্রশ্নগুলো তো আমরা 4 মার্কসে প্রিপেয়ারই করি। তো 4 মার্কসের জন্য যদি একেবারে প্রিপেয়ার করে নিই তাহলে সেখান থেকে 2টো পয়েন্ট মনে রাখতে আমাদের অসুবিধা হবে না, কারণ 4 মার্কসে আমরা 4টে পয়েন্ট মনে রাখি। তো 2 মার্কসের ক্ষেত্রে আমরা সেখান থেকে 2টো পয়েন্ট আমাদের ইজিলি মনে থেকে যাবে। ঠিক আছে, এইভাবে প্রিপারেশন নাও। নেক্সট রয়েছে দেখো টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস চর্চা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টেস্ট পেপারে এই প্রশ্নটা বারবার তোমরা দেখতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে সংবাদপত্র আর সাময়িক পত্রের মধ্যে 2টো পার্থক্য লেখো। এক্ষেত্রেও কিন্তু পার্থক্য তো অবশ্যই লিখবে, যে সংবাদপত্রের ক্ষেত্রে সাথে সাময়িক পত্রের কোন কোন জায়গায় ডিফারেন্সেস রয়েছে। আর আরেকটা বিষয় যেটা বললাম, যখনই এই ধরনের প্রশ্নগুলো আসবে, যেরকম আত্মজীবনী আর স্মৃতিকথার ক্ষেত্রে বলছি, উদাহরণগুলো কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা একটু মাথায় রেখো। ঠিক আছে, আগের থেকে প্রিপেয়ার হয়ে যাও যে সংবাদপত্রের কোন উদাহরণটা আমি দেবো আর সাময়িক পত্রের কোন উদাহরণটা দেবো। ফুললি প্রিপারেশন যদি আগে থেকে নিয়ে যাও, পরীক্ষায় দেখবে আনসার লিখতেও তোমার কষ্ট হচ্ছে না, সুন্দর করে সাজাতেও কষ্ট হচ্ছে না, আর কোনো টেনশনই একেবারে থাকবে না। তো এইভাবে প্রিপারেশনটা নাও। নেক্সট দেখো রয়েছে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? আরেকটা প্রশ্ন, দেখবে টেস্ট পেপারে বারবার এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? কাকে সরকারি নথিপত্র বলা হয়ে থাকে সেই বিষয়টা বলতে হবে। যে সরকারি যে আদেশ, উপদেশ, যে চিঠিপত্র বা প্রতিবেদন যা কিছু তারা প্রকাশ করে থাকে বা রয়েছে, রিপোর্টগুলো রয়েছে, সবকিছুকেই সরকারি নথিপত্র বলি। সেক্ষেত্রে একটু উদাহরণ দিয়ে দিও যে সরকারি নথিপত্রের ক্ষেত্রে নির্দিষ্টভাবে কোন কোন বিষয়গুলোকে বলা হচ্ছে, বা কোনো কমিশনের যদি রিপোর্ট থাকে সেই কমিশনের রিপোর্টে কি বলা হয়েছিল। তো এগুলো যদি একটু ফলো করো তাহলে কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে একটা কমপ্লিট আনসার তোমরা দিতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে
আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। তো এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় দিয়ে দেওয়া হয় যে শুধুমাত্র সরকারি নথিপত্র কি, এটা তো থাকেই, একটা ইজি প্রশ্ন বলতে পারি। সীমাবদ্ধতা কি সেটাও কিন্তু চলে আসে, যে সরকারি নথিপত্রে কি দেখি যে সেখানে আমলাতান্ত্রিক মানসিকতা লক্ষ্য করা যায়। সরকার যেইভাবে বিষয়টাকে প্রেজেন্ট করার চেষ্টা করেন ঠিক সেইভাবে করেন। যেরকম কোনো একটা দুর্ঘটনা ঘটলো বা কোনো একটা মহামারী হলো, যেরকম করোনার কথাই আমরা বলতে পারি, তো সরকারি রিপোর্টে মারা যাচ্ছে যতজন, আমরা অনেক সময় দেখেছি তার থেকে কিন্তু আরো বেশি মানুষের মৃত্যু হয়েছে। তো এই যে কত মানুষের মৃত্যু হয়েছে সেই বিষয় নিয়ে একটা ধোঁয়াশা থেকে যায়। তাই সরকারি নথিপত্রকে ফুললি ওই নথিপত্রের উপরে যদি আমরা ডিপেন্ড করি তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেটা একটা সীমাবদ্ধতা আমরা বলতে পারি। অনেক সময় সরকারি নথিপত্রে বিকৃত তথ্য পাওয়া যায়, সঠিকভাবে তথ্যগুলোকে প্রেজেন্ট করা হয় না। তো এই দিক থেকে সরকারি নথিপত্র ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আমরা লক্ষ্যই করতে পারি। এইভাবে বিভিন্ন যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, যেগুলো আলোচনা অলরেডি হয়েছে, সেখান থেকে যেহেতু 2 মার্কস, দুটো পয়েন্ট সেখান থেকে তুলে নাও, সেইভাবে প্রিপেয়ার করে রাখো। ওকে, নেক্সট দেখো কিছু 4 মার্কসের প্রশ্ন আমরা দেখবো, কারণ 8 মার্কস আমাদের চ্যাপ্টার থেকে নেই। তো বিশ্লেষণধর্মী 4 মার্কসের প্রশ্নগুলোর উপর কিন্তু আমাদের ভালো করে জোর দিতে হবে। দেখো এখান থেকে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বলতে পারি, সেটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি নথিপত্রের ভূমিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট। একটু ঘুরিয়ে প্রশ্নটা চলে আসে বা সেটার ক্ষেত্রে একটু ব্রেক করে এক্সপ্লেন করতে হয়। সেই প্রশ্নটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনায় গোয়েন্দা বিভাগের ভূমিকা আর তার ব্যবহারের ভূমিকা লেখো। মানে গোয়েন্দা বিভাগের ভূমিকা, তারা যে রিপোর্ট পেশ করছে, তারা যে প্রতিবেদনগুলো দিচ্ছে, সেগুলো ভূমিকা কিরকম ইতিহাসে আলোচনার ক্ষেত্রে বা কোনো ঘটনাকে এক্সপ্লেন করার ক্ষেত্রে সেটা কতটা বেশি হেল্প করে থাকে, এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারলে সেটা ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তো মেনলি সরকারি নথিপত্রের ভূমিকার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো সেক্ষেত্রে ভূমিকার কথাও বলবে, এবং যেহেতু তোমাদের আগেও বলেছি যখন আমরা বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের ডিজিটাল সহায়িকায়, তো সেখানে কিন্তু আমরা কিভাবে 4 মার্কসের লেখার ক্ষেত্রে ভূমিকা সেকশন রাখতে হয়, আনসারের মেন বডি সেকশন রাখতে হয়, তারপরে উপসংহার সেকশন রাখতে হয়। তো সরকারি নথিপত্রের ক্ষেত্রেও উপসংহার সেকশনে তার কিছু সীমাবদ্ধতা, যেগুলো সরকারি নথিপত্রের আমরা আলোচনা করছিলাম 2 মার্কসে, সেগুলো বলে তোমাকে আনসার এন্ড করতে হবে। তো এইভাবে কোথায় কোন বিষয়টা রাখবে, কোন জায়গায় তুমি এক্সপ্লেন করবে, 4 মার্কস আর 8 মার্কস যদি আগের থেকে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু আনসার ভালো করে প্রেজেন্ট করতে তোমরা পারবে না। তাই বারবার বলছি 4 মার্কস 8 মার্কসের ক্ষেত্রে কিন্তু একটু জোর দিয়ে পড়াশোনা করো, আনসারগুলো প্রিপেয়ার করো, খাতায় প্রিপেয়ার করো। আমাদের অলরেডি টিউটোপিয়া লার্নিং অ্যাপে নোট সেকশন রয়েছে, তোমরা সেখান থেকেই প্রশ্নগুলো পেয়ে যাবে। আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি, আমাদের যে ডিজিটাল সহায়িকার ভিডিওগুলো রয়েছে সেখান থেকে হেল্প পেয়ে যাবে। তো সেখান থেকে প্রিপারেশন নাও, প্রিপেয়ার হও, আর পরীক্ষায় গিয়ে যখনই কোয়েশ্চেনটা পাবে সুন্দর করে দেখবে সাজিয়ে গুছিয়ে তোমরা লিখে আসতে পারছো। ওকে, নেক্সট দেখো আর কি রয়েছে। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধার অসুবিধা লেখো। এটাও কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের বলছিলাম 2 মার্কসের ক্ষেত্রেও যেরকম গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু 4 মার্কসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ভালো করে এটার প্রিপারেশন নিতে হবে। নেক্সট, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছর অথবা জীবন স্মৃতি অথবা জীবনের ছড়াপাতা, যে কোনো একটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই 3টে ক্ষেত্র, এই 3টে যে আত্মজীবনী সম্পর্কে আমরা আলোচনা করেছি বা আমাদের সিলেবাসে রয়েছে, প্রত্যেকটার গুরুত্ব কি সেটার প্রিপারেশন নিয়ে যাও। কারণ এই 3টে জায়গা থেকে, এই 3টে আত্মজীবনীর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় অনেক সময় যে কোনো একটা আত্মজীবনীর গুরুত্ব সম্পর্কে কোয়েশ্চেন চলেই আসে। ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন হচ্ছে এই 3টে আত্মজীবনী। তো কিভাবে তোমরা লিখবে, কিভাবে মেন বডির কি পয়েন্টস তৈরি করতে হবে, কিভাবে উপসংহার করতে হবে, সবকিছু কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওতে। সেখানে দেখে নিতে পারো। তোমরা নিজেরা প্রিপারেশন নিচ্ছ, সেখান থেকে ভালো করে প্রিপেয়ার করো। মানে লাস্ট মিনিট রিভিশনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু জোর দিয়ে তোমাদেরকে করতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় গিয়ে তোমরা ভালো স্কোর করে আসতে পারবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। বলা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব কি। আগেই বলেছিলাম নারী ইতিহাস 2 মার্কসের ক্ষেত্রেও যেরকম ইম্পর্টেন্ট, 4 মার্কসের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। তাই এই প্রশ্নটা বাদ দিলে কিন্তু একেবারে চলবে না। আর টিকা লেখর ক্ষেত্রে যে কোনো সেকশন আসতে পারে, যেরকম নারী ইতিহাস নিয়ে টিকা লেখো, পরিবেশ ইতিহাস নিয়ে, নতুন সামাজিক ইতিহাস নিয়ে, যে ক্ষেত্রটাই দিক না কেন তোমার মোটামুটি
তিনটে পার্ট করতে হবে, মানে আনসারের মেন বডি এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, যে যেই বিষয়ের ইতিহাস চর্চা নিয়ে তোমাকে জানতে চাওয়া হয়েছে বা টিকা লিখতে দেওয়া হয়েছে, সেই ইতিহাস চর্চার ভূমিকায় কি তুমি লিখবে, এবং মেন বডি এক্সপ্লেনেশনের ক্ষেত্রে নারী ইতিহাস চর্চা। ধরো নারী ইতিহাস চর্চায় যদি বলি, তাহলে কি কি পয়েন্ট তোমাদের করতে হবে? প্রথমে নারী ইতিহাস চর্চার বিষয়বস্তু কি, তাহলে বিষয়বস্তু একটা কি পয়েন্ট হবে। নেক্সট হচ্ছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি, কিভাবে সেটা ইতিহাস রচনার ক্ষেত্রে হেল্প করছে, সেটা একটা কি পয়েন্টস করতে হবে। আর তারপরে কি পয়েন্টস করতে হবে, যে এই যে নারী ইতিহাস চর্চা, সেই সম্পর্কে কারা কারা গবেষণা করেছেন, সেক্ষেত্রে দুজনের নাম লিখতে হবে, এবং তারা কোন গ্রন্থ প্রকাশ করেছেন সেই বিষয়টা কিন্তু লিখতে হবে। তারপরে লাস্টে উপসংহার সেকশন দিতে হবে। এই ফরম্যাটটা যদি ফলো করো পরীক্ষার ক্ষেত্রে, এবং এই ধরনের টিকা যখন লিখতে দেওয়া হয়, তবেই কিন্তু 4 মার্কসের জন্য একটা প্রপার আনসার হয়েছে বা কমপ্লিট আনসার হয়েছে সেটা আমি বলতে পারবো। তো সেই ফরম্যাটটা ফলো করো, আর এই বিষয়গুলো কিন্তু ভালো করে একটু দেখে যেও। অলরেডি প্রিপারেশন তোমাদের হয়ে গেছে আশা করছি, তো আরেকবার করে রিভিশন দিতে হবে, যাতে পরীক্ষায় গিয়ে যখনই প্রশ্ন পাবে তখন যাতে খুব তাড়াতাড়ি লিখে ফেলতে পারো, কারণ সময়ের মধ্যে লেখাটাও তো দরকার। কোয়েশ্চেন অনেক সময় দেখেছি যে সময় বেশি নিয়ে নেওয়ার জন্য স্টুডেন্টরা কোয়েশ্চেন পেপার পুরোটা কমপ্লিট করতে পারে না, তো সেটা যেন একদম না হয়। ঠিক আছে, একটু টাইম ধরে বাড়িতে লেখা প্র্যাকটিস করো এখন। আর নেক্সট দেখো, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী আর স্মৃতিকথার গুরুত্ব লেখো। এটা 2 মার্কসের ক্ষেত্রেও অনেক সময় প্রশ্নটা চলে আসে, আর 4 মার্কসের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা চলে আসে। তো এই আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব কি, কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করছে, সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন আর সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। বঙ্গদর্শন যেরকম 2 মার্কসের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম গুরুত্ব, ইম্পর্টেন্ট 4 মার্কসের ক্ষেত্রে এই দুটো পত্রিকা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতিহাস রচনার ক্ষেত্রে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির গুরুত্ব কি, সেই বিষয়টাও প্রিপেয়ার করো। আর তার সাথে সাথে আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো একটু ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে, অনেক সময় তোমরা প্রশ্নটা দেখলে একটু ঘাবড়ে যাও, তো একদম ঘাবড়ানোর দরকার নেই। যেটা তুমি প্রিপেয়ার করে গেছো, পড়ে গেছো, ঠিক ওটাই লিখতে হবে, একটু গুছিয়ে এদিক ওদিক করে একটু লিখতে হবে, সেটা একটু বুঝে নিতে হবে নিজেকে। দেখো, দৃশ্যশিল্পের ইতিহাসকে কেন নিরপেক্ষ উপাদান বলে ধরা হয়ে থাকে, যে কেন এটাকে নিরপেক্ষ বলা হয়, কারণ যা দেখতে মানে যেটা পিকচারে রয়েছে বা যেটা ফটোগ্রাফে রয়েছে, দৃশ্যশিল্প মানে হচ্ছে চিত্র, আর একটা সেকশন হচ্ছে ফটোগ্রাফি বা ফটোগ্রাফ। তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেই বিষয়টা থেকে ঐতিহাসিকরা সেখান থেকে অ্যানালিসিস করেন, এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে বা ইতিহাস রচনার ক্ষেত্রে, ইতিহাস ক্রিয়েট করার ক্ষেত্রে সেটা ব্যবহার করে থাকেন। আর সেকেন্ড পার্ট একটা প্রশ্ন এসেছে, এই ইতিহাস চর্চা মানে 2+2 হিসাবে এরকম প্রশ্ন আসতে পারে, যে এই ইতিহাস চর্চা কিভাবে আধুনিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। মানে দেখো, প্রশ্নটা একটু ভালো ভাষা দিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি যদি ডিরেক্ট প্রশ্নটা দেওয়া হতো, তাহলে প্রশ্নটা কি হতো, যে দৃশ্যশিল্পের ইতিহাসের গুরুত্ব লেখো। ওই যে দৃশ্যশিল্পের ইতিহাসের গুরুত্ব লেখো, যখনই তোমাকে প্রশ্নটা দিয়ে দিত তোমার কিন্তু অসুবিধা হতো না, কিন্তু এই যে প্রশ্নটা দিয়েছে এই ইতিহাস চর্চা কিভাবে আধুনিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে, তখনই কিন্তু অনেকে তোমরা ঘাবড়ে যাও। তো ঘাবড়ানোর দরকার নেই, মেনলি বিষয়বস্তু কি, সেটা কিভাবে হেল্প করছে, তার গুরুত্ব কি, এটাই কিন্তু জানতে চাওয়া হবে। প্রত্যেকটা যে ফার্স্ট পার্টে সেকশন রয়েছে, সেটা খেলার ইতিহাস বলো, স্থানীয় ইতিহাস বলো, শহরের ইতিহাস বলো, যানবাহনের ইতিহাস বলো, বিষয়বস্তু কি, সেই বিষয়টার গুরুত্ব কি, আর প্রত্যেকটা সেকশনে যারা সেই বিষয় নিয়ে চর্চা করছেন গবেষকরা, তারা কারা, তাদের নাম, আর তারা কোন গ্রন্থ লিখছেন, সেটা একটু মনে রাখতে হবে। আর আমি তো অলরেডি বলেছি যে একটা লিস্ট বানাও প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ শর্ট প্রশ্ন সলভ করার ক্ষেত্রেও তোমাদের অসুবিধা হয়। যদি ওই লিস্টটা বানিয়ে নাও, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। যে খেলার ইতিহাস, সেখান থেকে কোন কোন গবেষকরা এই বিষয়ে গবেষণা করেছেন, তাদের নাম একদিকে, আরেকদিকে হচ্ছে তারা কোন কোন গ্রন্থ লিখেছেন। সেটা কি করবে, সেটা তোমাকে এমসিকিউ সলভ করতে বা এসিকিউ সলভ করতেও যেরকম হেল্প করবে, সেরকম এই বড় প্রশ্ন যখন লিখতে যাবে, মানে 4 মার্কস যখন লিখতে যাবে, তখনও কিন্তু তোমাকে হেল্প করবে। কারণ 4 মার্কসে যখনই এই বিষয়ক, এই ধরনের ইতিহাস চর্চা বিষয়ক কোনো প্রশ্ন দেওয়া হয়, ধরেই নাও তোমাকে মেন বডির এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, আনসারের মেন বডি যখন এক্সপ্লেন করব, তখন কিন্তু দুজন লেখকের নাম বা দুজন গবেষকের নাম এবং তারা কোন বই বা কোন গ্রন্থ লিখেছেন সেটা কিন্তু লিখতে হবে, তবেই আনসারটা কিন্তু স্ট্রং হবে, একটা ভালো কমপ্লিট আনসার হয়েছে আমি বলতে পারবো। ওটা বাদ দিয়ে দিলে কিন্তু আনসারের মানটা একটুখানি কমে যাবে। তো দুটো কাজেই তোমাদের হেল্প হয়ে যাবে। তো সেটা যারা করে ফেলেছো অলরেডি, তাদের জন্য তো খুব ভালো, খুব ভালো কাজ করেছো। আর যারা এখনো করোনি, তারা একটু কিন্তু করে নাও।
তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে। দেখবে পরীক্ষার আগে ওই চারটা যদি একটু দেখে নাও তাহলে আর কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। ওকে, তাহলে এই প্রশ্নটা আমি দেখলাম। আর তাহলে আমাদের 2 মার্কস আর 4 মার্কস এই নিয়েই আমাদের আলোচনা ছিল ফার্স্ট চ্যাপ্টারে। 1 মার্কস মানে এমসিকিউ এসিকিউ এর জন্য আমাদের যে ডিজিটাল সহায়িকা রয়েছে সেটা একটু ফলো করো, চ্যাপ্টারটা খুব খুঁটিয়ে ভালো করে পড়ো। আমার মনে হয় না ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে, যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো অ্যাটেন্ড করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। কোনো চিন্তা করতে হবে না, শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার নিয়ে নয়, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পরীক্ষার আগে খুব ভালো করে তোমাদের রিভিশন করতে হবে, যেগুলো বাদ দিলে একেবারে চলবে না। তো সেই ভিডিওগুলো পরপর তোমাদের জন্য আসতে থাকবে। আর যেভাবে যে সাজেশনসগুলো দিচ্ছি, যে ট্রিকগুলো তোমাদের ফলো করতে বলছি পরীক্ষায়, সেগুলো একটু মনে করে পরীক্ষায় ফলো করে দিও, তাহলেই দেখবে পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আজকের জন্য ক্লাস আমি এখানেই শেষ করছি। আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা, তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের পরের চ্যাপ্টারের আলোচনা নিয়ে, যখন আমি ভিডিও নিয়ে আসবো তখন। আর সেটা পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিতে হবে, যাতে নেক্সট টাইম যখন আমি আবার নেক্সট চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন যাতে তোমার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যায়, আর তুমি সেগুলো দেখে নিয়ে ভালো করে আরো বেশি প্রিপারেশনটাকে জোরদার করতে পারো। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই।